আজ শুরু হচ্ছে মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের আলোর চ্যাপ্টারের 5 নম্বর পার্ট। এই 5 নম্বর পার্টে যে প্রশ্নটি থাকছে সেটি হলো অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর সদ বিবর্ধিত এবং অবশিষ্ট প্রতিবিম্ব গঠন। দেখো, এই অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর সদ বিবর্ধিত এবং অবশিষ্ট প্রতিবিম্ব গঠন এর লেখাটা কেমন ভাবে লিখবো। দেখো, এই সমস্ত প্রশ্নগুলো করতে গেলে আমাকে বুঝতে হবে। আমি যদি না বুঝি, বিশেষ করে আমি পড়ছি কি আলো, আলো যদি না বুঝে তাহলে পুরোটাই অন্ধকার। তাই সব সময় চেষ্টা করবে আলোটা বোঝার। খুবই সহজ, ছবিটা বুঝতে পারলে আলো কমপ্লিট। ছবি যে বুঝবে না সে কিন্তু আলোতে কিচ্ছুই লিখতে পারবে না। এখানে আছে কি বিস্তৃত বস্তুর সদবিম্ব। সদবিম্ব মানে কি? সদবিম্ব মানে হচ্ছে উল্টো ছবি। যদি এ বি একটা ছবি হয়, তার উল্টো ছবিটা কিরকম হবে? এখানে থাকবে এখানে থাকবে বি। বাস্তব উদাহরণ দিলে কি দেখা যাবে? যে আমাদের পা থাকে মাটিতে এবং মাটির দিকে এবং মাথা থাকে কোন দিকে? আকাশের দিকে বা উপরের দিকে। সদবিম্বের ক্ষেত্রে কি হবে? মাথা থাকবে মাটির দিকে এবং পা থাকবে আকাশের দিকে। বিবর্ধিত মানে কি? বিবর্ধিত মানে হচ্ছে বড়। তাহলে এ বি ছোট ছিল, এর বিবর্ধিত রূপটা কি হবে? বড়। অবশিষ্ট মানে কি? উল্টো, এই যে উল্টোই আছে। এবারে দেখো, অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর সদ বিবর্ধিত এবং অবশিষ্ট প্রতিবিম্ব কিভাবে গঠন করব, ছবিটা খুব ভালোভাবে বুঝবে। একদম সিম্পলি বলে দিচ্ছি, সহজ সরল ভাবে। M1 P M2 হলো ক্ষুদ্র উল্মেযুক্ত একটি অবতল দর্পণের প্রধান ছেদ। পি কে বলা হয় কি? মেরু। এফ কে বলা হয় কি? মুখ্য ফোকাস। সি কে বলা হয় কি? বক্রতা কেন্দ্র। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নের ক্ষেত্রে, যে আমি বস্তুটাকে কোথায় বসাবো। যে বস্তুটার থেকে একটা আলো আসছে, সেই বস্তুটাকে আমি কোথায় বসাবো? এখানে বসাবো, এখানে বসাবো না এখানে বসাবো, কোনো এক জায়গায় কোথায় বসাবো, এটা কিন্তু মনে রাখতেই হবে। আমি বস্তুটাকে বসাবো কোথায়? সি এবং এফ, অর্থাৎ মুখ্য ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে কোনো একটা বিন্দুতে বসাবো। এখানে বসালাম ও ওয়ান একটা বস্তু। এখন ও ওয়ান থেকে একটা আলোক রশ্মি ও ওয়ান এ দর্পণের এ বিন্দুতে আপতিত হওয়ার পর সেই আলোক রশ্মিটা কি হবে? মুখ্য ফোকাস অর্থাৎ এফ এর মধ্যে দিয়ে চলে গেল। আর আলো যখনই করবে সবসময় তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন না দিলে কিন্তু বোঝা যাবে না আলো কোন দিকে যাচ্ছে। দেখো অপর রশ্মিটি, তাহলে অপর রশ্মিটা কি হবে? ওয়ান থেকে আরেকটা আলোক রশ্মি, সেটা কি হচ্ছে? মুখ্য ফোকাসের মধ্য দিয়ে অর্থাৎ এফ এর মধ্য দিয়ে চলে গেল। যাওয়ার পরে বি বিন্দুতে আপতিত হলো। সেই আপতিত রশ্মিটা দর্পণ দ্বারা প্রতিফলনের পর সেটা কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে চলে গেল। কেন চলে গেল? আমরা জানি কি প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত হয় তাহলে সেটা কি হয়? মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়। যদি মুখ্য ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি আপতিত হয় তাহলে সেটা কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। চলে যাওয়ার পরে সেই রশ্মি দুটি, প্রতিফলিত রশ্মি দুটি একটা বিন্দুতে মিলিত হচ্ছে। যদি প্রধান অক্ষ থেকে সেই বিন্দুর উপরে একটা লম্ব টানা হয় তাহলে কি হচ্ছে? আই আই ওয়ান হচ্ছে কি? ও ওয়ান এর প্রতিবিম্ব। তাহলে ও ওয়ান এর প্রতিবিম্ব কি হচ্ছে? আই আই ওয়ান। এবং এই আই আই ওয়ানটা আকারে কি? বড়, এবং সেটা কি আছে? উল্টো আছে। তাহলে সদবিম্ব এবং বিবর্ধিত আছে। দেখো, এই অবতল দর্পণ দ্বারা বিস্তৃত বস্তুর সদ বিবর্ধিত এবং অবশিষ্ট প্রতিবিম্ব গঠন এর লেখাটা কেমন ভাবে লিখবো? কি লিখছি? ক্ষুদ্র উল্মেযুক্ত কোন অবতল দর্পণের M1 P M2 হলো প্রধান ছেদ। M1 P M2 হলো প্রধান ছেদ। পি সি এফ, তাহলে পি এফ এবং সি। পি হচ্ছে কি? মেরু। এফ হচ্ছে মুখ্য ফোকাস। সি হচ্ছে কি? বক্রতা কেন্দ্র। মুখ্য ফোকাস এবং বক্রতা, তাহলে মুখ্য ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে একটা বস্তু ও ওয়ান নিলাম, সেটাই লেখা আছে মুখ্য ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে ও ওয়ান একটি বস্তু।
এইবার কি এই O1 থেকে একটা আলোক রশ্মি আসলো প্রথমে প্রধান অক্ষের সমান্তরালে, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি দিয়ে দিলাম O1 এ। দর্পণের এ বিন্দুতে আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মি কি হবে, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে চলে যাবে। অপর একটি আলোক রশ্মি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে আপতিত হলো, তাহলে O1 থেকে আরেকটা আলোক রশ্মি আছে, O1 থেকে আরেকটি আলোক রশ্মি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত রশ্মি কি হচ্ছে, প্রধান অক্ষের সমান্তরালে চলে গেল। প্রধান অক্ষ থেকে যদি লম্ব টানা হয় তাহলে দেখা যাবে যে O1 এর প্রতিবিম্ব কি হবে, I1, এবং এই I1টা কিরকম হবে, সদ্বিম্ব হবে, বিবর্ধিত হবে এবং অবশিষ্ট হবে। সেই লেখাটা এখানে লেখা আছে, ঠিক এইভাবেই লিখবে।